আমরা এখন ক্যালিবাইক্রোম নিয়ে আলোচনা করি। হোমিওপ্যাথি ওষুধ ক্যালিবাইক্রোম ওষুধটা অ্যান্টিছরিক। এই সমস্ত ওষুধগুলি কিন্তু গভীর ক্রিয় এবং দীর্ঘক্রিয়। অ্যান্টিছরিক, অ্যান্টিসিবলিটিক এবং অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিছরিক, অ্যান্টিসিবলিটিক এবং অ্যান্টিসাইকোটিক তিনটে মাইজামের উপরে কাজ করে। অ্যান্টি মাইজমেটিক হিসাবে তিনটের উপরে কাজ করার গুণ এই ওষুধটার মধ্যে আছে। স্থূলাকৃতি, স্থূল আকৃতি, তার মানে আমাদের চেহারাও কিন্তু অনেক অনেক সময় ওষুধ নির্বাচনে বা ওষুধের গ্রুপ করতে সাহায্য করে। যেমন ক্যালকেরিয়াকার, অনেক সময় মোটা স্থূল, অ্যান্টিমক্রুড, গ্রাফাইটিস, এই সমস্ত অনেক মেডিসিন আছে যেগুলি স্থূলত্ব, শীর্ণতা, শুষ্কতা ইত্যাদির উপরে, দৈহিক গঠনের উপরে আমাদের কিছু কাজ করে। তাহলে এর যে দৈহিক চেহারা সেটা বলা হচ্ছে স্থূল আকৃতি, অলস এবং শীতকাতর। স্থূল আকৃতির একটু অলস আর শীতকাতর ব্যক্তি, রোগীটার ক্যারেক্টারটা এমন হবে, অলস হবে, স্থূল আকৃতির হবে, একটু শীতকাতর হবে। এই হচ্ছে তার দৈহিক একটা অবস্থা। জেনারেল ডিসপার্চের মধ্যে একটা শীতকাতর, আর স্বভাবগত অবস্থায় সেখানটা অলস, আর দৈহিক চেহারায় একটি স্থূল আকৃতি, এটা পেলাম। এই ধরনের রোগীদের যখন শৈলেশিক ঝিল্লি বা ক্ষতের নিঃসৃত স্রাব, শৈলেশিক ঝিল্লি বা ক্ষতের নিঃসৃত চাপ, শৈলেশিক ঝিল্লি বলতে নাক দিয়ে শ্লেষরা গড়ায়, সেটা একটা শৈলেশিক ঝিল্লি। মুখ দিয়ে অনেক সময় লালা নির্গমন হয়, সেটা একটা শৈলেশিক ঝিল্লি। পায়খানার সাথে আম নির্গমন হয়, সেটা একটা শৈলেশিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন। লিউকোরিয়া হয়, সেটাও অনেক সময় শৈলেশিক ঝিল্লি থাকে। তো এই ধরনের নিঃসৃত স্রাব, শৈলেশিক ঝিল্লি বা নিঃসৃত স্রাব ক্ষত থেকে বা ক্ষত নয় এমন অবস্থা থেকে যখন নিঃসরণ হতে থাকে সেই স্রাব, সেই স্রাবের নেচারটা কেমন হয়? দড়ির মতন, টানলে দড়ির মতন লম্বা হয় বা সুতোর মতন। তবে ক্যালিবাইক্রোমের বলা হয় সুতোর থেকে একটু মোটা, ঠিক যেন একটু দড়ির মতো লম্বা। যদি কেশে ফেলা যায় তাই এরকম ঝুলে যাবে, লম্বা হয়ে যাবে। পায়খানার সাথে আম যদি পড়ে, সেটা যদি এরকম করে উঁচু করা যায় তাহলে এরকম লম্বা হয়ে যাবে। তাহলে শৈলেশিক ঝিল্লি বা ক্ষত স্থান থেকে যে সমস্ত স্রাবগুলি স্রাবিত হয় চটচটে আঠালো, বুঝলেন, অ্যালুমেন্টাইন আঠালো, আর টানলে দড়ির মতন লম্বা হয়। এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ। যদিও আমাদের হাইড্রাস্টিস বা আরও কতগুলি মেডিসিনের মধ্যে আছে, ক্যালকেরিয়া ফসের মধ্যেও সামান্য আছে, কিন্তু এটা একটা বিশেষ লক্ষণ এই ওষুধের। আচ্ছা, বাত লক্ষণের সাথে পর্যায়ক্রমে শ্লেষ্মা নির্গমন, বাত লক্ষণের সাথে কাশি বা শ্লেষ্মা নির্গমন। এমনিতে খানিকটা সে শীতকাতর আর একটু শ্লেষ্মা প্রবণ আছে, তাই অল্পেতে তার ঠান্ডা লাগে, তার শ্লেষ্মা কাশি হয়। এটা কিসের সাথে পর্যায়ক্রম হয়? বাতের সাথে। পর্যায়ক্রমিক রোগ মানে একটা যখন থাকে আর একটা তখন থাকে, আর একটা যখন থাকে তখন আর একটা থাকে, পর্যায়ক্রমিক রোগ। এই রোগগুলি ট্রিটমেন্ট করতে গেলে ওষুধ সম্বন্ধে বিশাল জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, তা নাহলে ওই রুগীকে সর্বাঙ্গীনভাবে মেডিসিন চয়েস করা খুব কষ্টকর হয়ে যাবে। তাই বলা হচ্ছে বাত লক্ষণের সাথে পর্যায়ক্রমে উক্ত শ্লেষ্মা নির্গমন। তাই বাতের সাথে ঠিক যে ধরনের শ্লেষ্মা আমি বললাম সেই জাতীয় শ্লেষ্মা নির্গমন হয়, কাশিও হয়। আচ্ছা, একটি আঙুলের মাথা দিয়ে চেপে ধরা যায় এমন স্থানের যন্ত্রণা। যে বাতের লক্ষণগুলি হয়, রিউমাটিক পেন যেগুলি হয়, সেগুলি একটা আঙুল দিয়ে টিপে ধরা যাবে এমন একটা স্থানের যন্ত্রণা। তাই এটাও একটা লক্ষণ।
লক্ষণ সমূহ একত্রিত করলে যে চিত্র পাওয়া যায় সেটা আমাদের খেয়াল করতে হবে। ওয়ান সিমটম দিয়ে কিন্তু মেডিসিন হবে না। তাহলে আমরা একটি আঙুলের মাথা দিয়ে চেপে ধরা যায় এমন স্থানের ব্যথা বা যন্ত্রণা, ইহাতে বাত যন্ত্রণা স্থানান্তরিত হয়, শিফটিং পেন স্থানান্তরিত হয়। এই এখানে ব্যথা, কালকে আর এখানে নেই, তারপর এখানে, এখানে আর ব্যথা নেই, তারপরে এখানে, এখানে আর ব্যথা নেই, তারপরে এখানে। ব্যথা কি করে? সঞ্চরণশীল, সঞ্চরণশীল শিফটিং পেন, বাতের যন্ত্রণা স্থানান্তরিত হয়। দেখো স্থানান্তরিত হয়, আমি ল্যাক্কারি নামের মধ্যে আলোচনা করিলাম, সেটা তো বাম পাশে আর ডান পাশে, ডান পাশে আর বাম পাশে। আবার ল্যাকেসিস আছে, বাম পাশে আক্রমণ হয়ে ডান দিকে যায়। আবার লাইকোপোডিয়াম আছে, ডান পাশে আক্রান্ত হয়ে বাম দিকে যায়, কিন্তু তারা পার্শ্ব পরিবর্তন করে না। তাদের আবার জায়গা এক আঙুল দিয়ে চেপে ধরলে যন্ত্রণার স্থানটা পূর্ণ হয়ে যাবে এই জায়গায়, এর বেশি আর না, বাইরে না, এই জায়গাটাই যন্ত্রণা। এইরকম দেহের কোনো স্থানে ক্ষুদ্র বা বড় ক্ষত, দেহের কোনো জায়গায় যদি ক্ষত হয়, সেই ক্ষতটা একটু ছোট হোক আর বড় হোক, গোলাকৃতির হয়। সেই ক্ষতটা একটু গোলাকৃতির হয়, মনে হয় পাঞ্চিং মেশিন দিয়ে কাটা। যেমন অনেক সময় কাগজগুলি পাঞ্চিং মেশিন দিয়ে কাটলে একটা গোল মতন রাউন্ড হয়ে যায়, একটু গভীর এবং চারিপাশটা সুগোল, এমন ধরনের ক্ষতের আকৃতিটা থাকে, এবড়ো থেবড়ো থাকে না। বুঝা গেল? এটাও একটা লক্ষণ, দেহের কোনো স্থানের ক্ষুদ্র বা বড় ক্ষত গোলাকৃতির হয়। আর এর সাথে কি হয়? এছাড়াও ইহার রোগ লক্ষণগুলি ভোর 2টো থেকে 5টার মধ্যে, 2-3টে থেকে, ভোর 2-3টে থেকে 5টার মধ্যে রোগ লক্ষণ বৃদ্ধি হয়। অনেক মেডিসিন আছে, সোজা আছে, ক্যালিকার্ব আছে, এই একটা পেলাম ক্যালিবাইক্রোম আছে, অনেক মেডিসিন আছে। ওই টাইমটায় ভোর রাত্রে রোগ লক্ষণগুলি বাড়ে। তাই হয়তো একটা মেডিসিনের একটা সিমটমস মনে পড়লে আমাদের যখন 4টে সিমটমস মনে পড়বে, তখন অন্য লক্ষণগুলি দেখতে হবে আর কি আছে। সেই লক্ষণগুলি দ্বারা ইন্ডিভিজুয়াল করলে বোঝা যাবে যে আমার রুগীটা কোন মেডিসিনের। বোঝা গেল? শীতকালে ঠান্ডা বাতাসে রোগ লক্ষণের বৃদ্ধি। শীতকালে ঠান্ডা বাতাসে রোগ লক্ষণগুলি বৃদ্ধি করে। গরমে গরম আবহাওয়ায় গরম কিছু প্রয়োগ করলে রোগ লক্ষণের উপশম। গরমকালে গরম কিছু প্রয়োগ করলে তার আক্রান্ত স্থানে যন্ত্রণা, ব্যথা, কষ্টগুলি কিছু উপশম হয়। তাই এটা পেলাম মর্টালিটিস, যার বৃদ্ধি কিসে বাড়ে, কোন সময় বাড়ে, কোন অবস্থায় থাকলে বাড়ে, কোন আবহাওয়া প্রকৃতিতে বাড়ে। জেনেটিক্সে যে 4টে পয়েন্ট করা আছে, সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া আর অঙ্গ। তাই এর কথা মনে রাখতে হবে। এই যে চিত্রটা, তার চিত্রটা যদি শর্ট করে বলা হয়, স্থূল আকৃতির অলস শীতকাল, এই তো একটু শ্লেষাক্রমণ, নিঃসৃত স্রাবগুলি ক্ষত থেকে বা যে কোনো দাগ দিয়ে নিঃসৃত স্রাবগুলি চটচটে আঠালো দড়ির মতন লম্বা, বিশেষ লক্ষণ। আচ্ছা, আর পর্যায়ক্রমে শ্লেষা, কাশি এবং বাত, এটা পর্যায়ক্রমে আসা যাওয়া করে। বাতের লক্ষণগুলি বা বাতের ব্যথা স্থানটা আঙুল দিয়ে টিপে ধরা যায় এমন ধরনের বাতের ব্যথা। আর বাতের ব্যথার যে নেচারটা, সেই নেচারটা হচ্ছে শিফটিং পেন, স্থান পরিবর্তনশীল যন্ত্রণা। আর দেহেতে যদি কোনো ক্ষত থাকে তাহলে গোলাকৃতির হবে এবং পাঞ্চিং মেশিন দিয়ে কাটা একটু গভীর ক্রিয় হবে। সেখান দিয়েও যে পুঁজ বার হবে সেটাও কিন্তু ওই দড়ির মতন চটচটে লালা এবং টানলে লম্বা হয়। মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া আর কি পাওয়া গেল? রোগ লক্ষণের বৃদ্ধি। ভোর 2-3টে থেকে শুরু করে বেলায় ভোর 5টার মধ্যে তার রোগ লক্ষণগুলি বাড়ে। আর ঠান্ডায়, শীতল আবহাওয়ায় আর ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে তার রোগ লক্ষণগুলি বাড়ে। তাই তো?
গরমে উত্তাপ আবহাওয়া, গরম প্রয়োগ করলে রোগ লক্ষণগুলি উপশম হয়। এইটাই হচ্ছে কিন্তু কাঠামো বা চিত্রটা। এই কাঠামো আর চিত্র যদি না থাকে তাহলে তুমি কিন্তু এর পরে এর সাথে এবার আরও কিছু লক্ষণ সংযোগ করা হবে, তাহলে ওষুধটা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে। কিন্তু এই কাঠামোটা বাদ দিয়ে যদি অন্য লক্ষণগুলি তুমি আনতে যাও তাহলে কিন্তু এই মেডিসিন যে হবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না। তার কারণ আমরা এই ওষুধের মধ্যে একটা জিনিস পাই, মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে চোখে ঝাপসা, তাই না? তাহলে আমাদের অন্য মেডিসিন কিন্তু আছে, আছে না? কি মেডিসিন আছে? হ্যাঁ, মনে করো, পরে বলবো, দেখি কেমন তোমাকে স্মরণ শক্তি। তাহলে দেখা গেল সেই মেডিসিনেও কিন্তু মাথার যন্ত্রণার আগে চোখটা ঝাপসা হয়ে যায়, মাথার যন্ত্রণা ফিরিয়ে আসলে আবার চোখটা এসে ভালো দেখে। অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ। কিন্তু ক্যানিবাইক্রোমের এই মাথার যন্ত্রণা কি ক্যানিবাইক্রোমে? এটা যখন রুগীর ধাতুগত প্রকৃতি তুমি জানতে পারবা তখনই বুঝতে পারবা যে রুগীটা আমার ক্যানিবাইক্রোমে। তখন নির্বাচন হবে সঠিক নির্বাচন। তাহলে এর লক্ষণগুলি যদি আমরা বলতে যাই তাহলে আমরা একটা লক্ষণ বলবো, মেলা একসাথে বলতে গেলে মেলা বড় হয়ে যাবে, আমি আর একটা লক্ষণ বলেই ঠিক করবো। এর নাকের বা গলার শ্লেষ্মা, মুখের ও বমির লালা, নাকে মুখের শ্লেষ্মা বা বমির লালা, মুখ দিয়ে যে লালা নির্গমন হয়, আমাশয়ের আম, সাদা স্রাব, ক্ষতের পুঁজ, সব কিছু চটচটে, সমস্ত নিশ্চিত স্রাব চটচটে দড়ির মতন লম্বা বা সুতার মতন লম্বা হয়। একটা লক্ষণ, বিশেষ লক্ষণ ক্যানিবাইক্রোমে। তাহলে এই বিশেষ লক্ষণ সমষ্টি দরকার। একটা লক্ষণের দ্বারা একটা মেডিসিন হবে না, এটা কিন্তু বারবার বলছি, বারবার খেয়াল রাখতে হবে। তাহলে একটা চোখ দিয়েই কিন্তু আমি না, একটা কান দিয়েই আমি না, একটা হাত দিয়েই আমি না, আমি সর্বাঙ্গীনভাবে আমাকে খেয়াল করতে হবে। তবে কিন্তু আদর্শ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তার দ্বারা সম্ভব এবং রোগীর উপকার প্রকৃত অর্থে করা সম্ভব। ঠিক আছে, রাখো।